আমাদের সঙ্গে রয়েছেন কণ্ঠশিল্পী জিনাত রেহানা, যার সঙ্গে আমরা অতিথি আলাপনে থাকবো এবং একই সাথে তার পরিবেশনাতেও আমরা যাবার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমেই তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকেও এবং মাছরাঙ্গার দর্শকদেরকে। ভালো আছি। আচ্ছা, আমরা যতদূর জানি জন্ম হয়েছিল বগুড়াতে, নানা বাড়িতে, তাই না? এবং সেটা তো অনেক আগের একটা সময়। জন্মের সময়ের গল্পটা আগে একটু শুনে নেই, কেমন ছিল, কেমন দেখেছেন বগুড়াকে, কেমন ছিল শৈশব? বগুড়ায় জন্ম হয়েছে, কিন্তু বগুড়ায় খুব একটা সময় কাটানো হয়নি। আচ্ছা, নানার বাসা ছিল, ছুটি ছাটা যাওয়া হয়েছে মার সাথে, কিন্তু বগুড়া যে সময় কাটানো, বগুড়া শহরকে খুব ভালো করে চেনার অবকাশ কিন্তু সেরকম করে হয়নি। কারণ তখন ছোট ছিলাম এবং ছোটবেলায় যে ধরনের বাধা নিষেধ থাকে বাড়ির ভিতরে কাটানো, নানার বাড়ির ভিতরে, সেখানে নানার হাত ধরে ধরে গান শেখা, তারপরে খেলা। বগুড়াতেই হয়েছে, মানে গান শেখাটা কি বগুড়াতে? না, সেটা বগুড়াতে হয়নি। নানা যখন বগুড়াতে যখন যেতাম ছুটি ছাটায়, স্কুল যখন বন্ধ থাকতো, তখন নানা আবার একটু নিয়ে বসতেন আর কি। আচ্ছা আচ্ছা, একটা সংস্কৃতিময় পরিবার তো পেয়েছেন আপনি ছোটবেলা থেকে। হ্যাঁ, আবার বলার অপেক্ষা রাখে না যে আমি একটি অত্যন্ত সংস্কৃত মনা শুধু নয়, খুবই সঙ্গীত অনুরাগী একটা পরিবারে আমার জন্ম হয়েছে, যেখানে প্রত্যেকেরই গানের প্রতি। আমার নানা যদিও একজন ডাক্তার ছিলেন, উনি আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন। তো কিন্তু ওনার গানের প্রতি প্রচণ্ড আকর্ষণ যদি না থাকতো, তাহলে তার প্রত্যেকটা ছেলে মেয়ে এত ভালো গান না মানে করা সম্ভব হতো না। এবং আপনি জানেন, আমার মা বাংলাদেশ বেতারের একজন কণ্ঠশিল্পী ছিলেন প্রথমে, পরে পরবর্তীতে সেই গীতিকবির গল্প আপনাদেরকে বলবো, কেমন করে গান লেখা তার শুরু হলো। কিন্তু উনি কিন্তু একজন শিক্ষাবিদ ছিলেন, কলেজের প্রফেসর ছিলেন, স্কুলে পড়িয়েছেন। আমি যখন খুব ছোট ছিলাম আমার সেটা মনে নেই, কিন্তু কলেজে, চিটং উইমেন্স কলেজে উনি যখন পড়াতেন, তখন সেই সময়কার কথা আমার মনে আছে। তার অনেক অনুরাগী ছাত্রী, সেটার স্মৃতি আমার কাছে আছে, হয়তো কথা প্রসঙ্গে আসবে। তবে উনি সঙ্গীত শিল্পী ছিলেন। এবং আমার খালা, ছোট খালা, আমার মার সবচেয়ে ছোট বোন আঞ্জুমান আরা বেগম, তাকে তো আমরা সবাই চিনি, আপনারা সবাই চেনেন। এবং তার জনপ্রিয়তা, তার গানের যে এত জনপ্রিয় গান, তাই না, এখনো সেগুলি মুখে মুখে ফেরে। চমৎকার। আপনার মার গীতিকবি হওয়ার প্রসঙ্গে আপনি বলতে চাইছিলেন, সেই প্রসঙ্গে আমরা যাব, তবে তার আগে মনে হয় কি একটু জানিয়ে দিই। আমি সেটাই বলছিলাম আর কি। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের একজন বিশিষ্ট কণ্ঠশিল্পী জিনাত রেহানা। 5 দশকের বেশি সময় ধরে গান করে যাচ্ছেন তিনি। 60-এর দশক থেকে রেডিও এবং টেলিভিশনে সঙ্গীত পরিবেশন করছেন। বর্তমানে তিনি রেডিও এবং টেলিভিশনের বিশেষ শ্রেণীর শিল্পী। 70-এর দশকে রেডিও এবং টেলিভিশনে তার গাওয়া অনেক গান জনপ্রিয় হয়েছে। আধুনিক গানের শিল্পী হিসেবে সুপরিচিতি পেলেও দেশাত্মবোধক এবং আধ্যাত্মিক গান গেয়েও সুখ্যাতি অর্জন করেছেন আমাদের আজকের অতিথি। এ পর্যন্ত 10টির অধিক একক অ্যালবাম ছাড়াও বেশ কয়েকটি যৌথ অ্যালবাম প্রকাশিত হয়েছে তার। 2011 সাল থেকে ছোটদের গান নিয়ে কাজ করছেন তিনি। ছোটদের গান নিয়ে ইতোমধ্যে 3টি অ্যালবাম প্রকাশিত হয়েছে। গানের মাধ্যমে শিশুদের নির্মল আনন্দ আর শিক্ষণীয় কিছু দেয়াই তার মূল লক্ষ্য। চলুন তার কাছে আবারও ফিরে যাই। যে প্রসঙ্গে ছিলাম, গানের মানুষ হয়ে ওঠা, এবং আপনি বলছিলেন যে আপনার মা কিভাবে গীতিকবি হলো, শুনে ফেলি তারপরে। হ্যাঁ, যখন গান গাওয়া শুরু করলাম, নতুন শিল্পীদের যা হয়, তখন গান রচনা করার, অর্থাৎ যারা গান লেখেন তাদের সংখ্যাও কিন্তু ওই 60 দশকের কথা চিন্তা করেন। যখন আমি 64 সালে প্রথম বাংলাদেশ বেতারে অডিশন দিয়ে, তখন তো টেলিভিশন ছিল না, তখন অডিশন দিয়ে শিল্পীর তালিকায় নাম লেখালাম, তখন কিন্তু খুব গান পাওয়ার সুযোগ ছিল না। এবং যারা গান লিখতেন তারা ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, তারপরে আমাদের আবু হেনা মোস্তফা কামাল, গাজী মাজহারুল আনোয়ার, জিয়া হায়দার, ওনার খুবই সীমিত, কবি আজিজুর রহমান ছিলেন। তো ওনারা গান লিখতেন খুব সংখ্যায় কম, চমৎকার গান, এবং সেই গানগুলি পাওয়ার জন্য আসলে একটা সাধনা করতে হতো। আমাদের মতো নতুন শিল্পীদের হাতে গানগুলি বিশেষ কোনো রেকর্ডিং ছাড়া এসে পৌঁছাতো না। তো গানের একটা মানে গান পাওয়ার অবশ্যই। তখন মা যেহেতু উনি বাংলা সাহিত্যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নগেন্দ্র গোল্ড মেডেল পেয়েছিলেন, বাংলার প্রফেসর ছিলেন চিটং গার্লস কলেজে। তো মা গল্প লিখতেন, প্রবন্ধ লিখতেন, সাহিত্যে তার বিশেষ পারদর্শিতা ছিল। তো মাকে আবদার করে বসলাম যে গান লিখতে পারলে আমার জন্য গান পাওয়াটা কত সহজ হতো। এবং আমার এই
আবদারটা মানে এত তার কাছে আবেদন রেখেছিল যে আমার মনে পড়ে যে খুব অল্প সময় হঠাৎ গান লিখে 2-1 দিনের মধ্যে উনি আমাকে বলে দেখতো পড়ে দেখতো কেমন হয়েছে। তো তো বিরাট পাওয়া একটা। এবং মা তার বইতে, তার যে সমস্ত গানের বই আছে, কোনো একটি বইতে তিনি লিখেছেন যে আমার কন্যা, তার জন্য আমার গান লেখার শুরু। এবং এরপর তিনি তো গান লিখেই চলেছেন এবং গান লিখেই চলেছেন এবং চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গান লিখে গেছেন। এবং কত রকম আধুনিক গান শুধু নয়, সে আপনি বলছিলেন একটু আগে শিশুদের গান, মরমী গান, সে প্রসঙ্গেও আসবো। বাহ, চমৎকার, অনেক বেশি চমৎকার। গানের মানুষ হয়ে ওঠা, এটা আসলে যদি আমরা বলি যে সাধারণত আমরা যেটা দেখি না যে কেউ রেডিওতে শুনতো বা কারো দেখে অনুপ্রাণিত হয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনার অভিভাবক যারা ছিলেন তারাই চেয়েছে আপনি গানে আসেন এবং কোনো না কোনোভাবে আপনি গানের মানুষ হয়ে গেছেন। আপনি নানার কথা বলছিলেন একটু আগে, মা গানের মানুষ ছিলেন, বাবার কথা একটু শুনতে চাই। বাবা পড়াশোনায় খুবই পড়াশুনো, নিয়মিত খাওয়া দাওয়া করা, সময় মতো ধর্মকর্ম করা, আমাদের দাদি আমাদের সঙ্গে থাকতেন, দাদিকে দেখাশোনা করা এবং আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন, মার বাড়ির আত্মীয় স্বজন প্রচুর আসতো আমাদের বাসায়, তাদের সঙ্গে সময় কাটানো, তাদেরকে দেখা, তাদের ফুড ফরমাশ করা, শোনা, তারপরে মা বাবার কথা শোনা, নিয়মিত পড়াশুনো করা, তার সাথে সাথে গান। গান নিয়ে বাবার যে খুব একটা অনুপ্রেরণা ছিল তা না, তবে উনি একসময় যখন দেখলেন যে গান শিখছি, গান শেখার ব্যাপারে কিন্তু তার কোনো আপত্তি ছিল না, রীতিমতো সহযোগিতা ছিল। আমি গান শেখার ব্যাপারে, পড়াশুনো ব্যাপারে যেমন সহযোগিতা পেয়েছি, গানের ব্যাপারেও সহযোগিতা পেয়েছি। কিন্তু রেডিও টেলিভিশনে গান করব, এটা বোধহয় বাবার কাছে খুব একটা, প্রথম দিকে যখন শুরু করি সেটা খুব ওনার কাছে বোধহয় এটা কখনো উনি চিন্তা করেন নাই এবং খুব একটা সমর্থনও ছিল তাও বলবো না, কিন্তু বাধা ছিল না, সমর্থনই বরং আমি বলবো বাধা না থাকলেও সমর্থন খুব একটা ছিল না ওরকম। কিন্তু পরবর্তীতে যখন শুরু করলাম তখন আর দেখলাম যে বাধাটা রইল না। আচ্ছা, পড়াশোনার প্রসঙ্গে একটু আসি। আপনি বলছেন যে আপনার বাবা পড়াশোনার ব্যাপারটাতে বেশ সিরিয়াস ছিলেন, তো আপনি পড়াশোনা কোথায় করেছেন? আমার মূলত স্কুলে আমি প্রথম, বাবা যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন, তো আমার স্কুল প্রথমে যেটা হয় কুমিল্লাতে একটা স্কুলে আমি খুব অল্প দিন পড়াশোনা করি, তারপরে আমরা চাটগাঁয় চলে আসি চট্টগ্রামে একটি খুব স্কুল আছে এখনো, সেই স্কুলটির কথা শুনি, ডক্টর খাস্তেগীর গভর্নমেন্ট গার্লস স্কুল। খুবই কড়া একটা স্কুল, ভীষণ কড়া। সেই স্কুলে কিন্তু সেই স্কুল থেকে আমি এসএসসি পাশ করি এবং তারপরে তো ঢাকায় চলে আসি, তারপরে ইডেন গার্লস কলেজে আমার ইন্টারমিডিয়েট শেষ করি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখান থেকে আমি রাষ্ট্রবিজ্ঞানে প্রথমে পড়াশোনা শুরু করে অনার্স পাস করি, কিন্তু আমার মাস্টার্স করেছি আমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কত সালে এটা? এটা আমার রেজাল্ট বেরোলো ঠিক স্বাধীনতার আগে মানে 70 সালে। জিজ্ঞেস করছি কারণ আমার মেজর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, দ্যাটস রাইট। আমি পাবলিক অ্যাডের, তাহলে বলি আপনার ভালো লাগবে শুনে, আমি পাবলিক অ্যাডের ফার্স্ট ব্যাচ। হিস্ট্রি, ইউ আর পার্ট অফ দ্য হিস্ট্রি। ওকে, না ভালো লাগাটা একটু অন্যরকম হয়ে গেল কিছু করার মধ্যে, কাছে মানুষ প্রসঙ্গটা এসে গেছে। হ্যাঁ, আপনার ওস্তাদের প্রসঙ্গে একটু জানতে চাই, গানে হাতে খড়ি প্রথম কোন ওস্তাদের কাছে, এবং এখানে একটা বিষয় একটু উল্লেখ করার মতো যে যিনি আপনাকে শেখাতেন তিনি আপনার বাড়িতে এসে শেখাতেন, শুধুমাত্র আপনাকেই শেখাতে রাজি হয়েছিলেন। সো এখানে বোধহয় একটা স্টোরি আছে। আপনি জেনে গেছেন। আচ্ছা, যাই হোক, যেভাবেই জেনে থাকেন সত্যি কথা, কারণ গান গুরুমুখী বিদ্যা, কিন্তু গান কিন্তু শিখতে হয়, বিশেষ করে সবসময় শিখতে হয়, আর একেবারে যখন শুরু তখন তো শিখতেই হয়। তো তখন আমরা চিটাগংয়ে ছিলাম, তো আর চিটাগং একটা খুব কিন্তু গানের একটা খুবই উর্বর জায়গা, একদম খুবই উর্বর জায়গা, এবং সেখানে আর্য সঙ্গীত। তো আর্য সঙ্গীতের ওস্তাদ ফজলুল হক, যিনি এটার কর্ণধার ছিলেন, অধ্যক্ষ, তিনি, ওনার কথা খুবই সবাই জানে যে উনি, কিন্তু একটা বিষয় ছিল যে সেখানে যাওয়া নিয়ে আসা, এটা একটা, তখন আমাদের বাড়িতে সেই সুযোগ, আমার মা তো চিটাগং গার্লস উইমেন্স কলেজে পড়াতেন, আব্বা ব্যস্ত, তারপর দাদি আমাদের থাকেন, তিনি অনেক বয়স্ক, তিনি পারবেন না, তো আর আমার বড় ভাই বোন নেই সেরকম। তো একটু চেষ্টা করা হয়েছিল যে কাউকে দিয়ে যে উনি যদি এসে একটু শেখান, কিন্তু উনি, তখনকার মানুষরা কিন্তু অন্যরকম ছিল, উনি মনে করেছেন যে আর্য সঙ্গীতকে নিয়ে উনি থাকবেন, ওই অনেক ছাত্রছাত্রী বাড়ানোর দরকার, যারা যে ওখানে শিখবে তারাই শিখবে।
তো এক সময় আমরা থাকতাম আগ্রাবাদে কোনো একটা অনুষ্ঠানে, তখন আমি একটা গান গাইলাম আর কি। তবে উনি বেশ প্রশংসা করলেন, বাহ তুমি তো বেশ ভালো গাও। আমি ভালো গাইলে হবে কি, আপনি তো আমাকে গান শেখাতে চান নেই। আমিও ঠিক অত বিষয়টা বুঝি নেই, না বুঝেই বলে ফেলেছি। সেটা কিরকম? আমি বললাম না, আমি তো আপনার কাছে গান শিখতে চেয়েছিলাম, আমার আম্মু চেয়েছিলেন, কিন্তু ও আচ্ছা তুমি, তখন বোধহয় উনি সাথে সাথেই ব্যাপারটা বুঝে ফেলেছিলেন। তারপরে তখন আমি তোমাকে গান শেখাবো। এবং তারপর থেকে কিন্তু উনি আমাকে গান শিখিয়েছেন। দীর্ঘ আমরা যতদিন চিটাগাংয়ে ছিলাম ততদিনে গান শিখিয়েছেন। তারপরে ঢাকায় আসার পরে ওস্তাদ ফুল মোহাম্মদ, তারপরে এখানে একজন ছিলেন ওস্তাদ ফজলুল হক, খুবই চমৎকার নজরুল সঙ্গীত করতেন উনি, এবং অনেক আধ্যাত্মিক গান করতেন। ওমর ফারুক খান, মিথুন দে, পর্যায়ক্রমে অনেকের কাছেই শেখার চেষ্টা করেছি, শিখেছি। বাহ। রেডিওতে যেবার প্রথম গান করতে গেলেন তখন তো আপনি বেশ ছোট, তো সেই অভিজ্ঞতাটা মনে আছে? হ্যাঁ, খুব মনে আছে। তো তখন রেডিওতে আসলে সম্পৃক্ততাটা বেশি হতো, কারণ আঞ্জুমানেরা খালা উনি যেতেন নিয়মিত, আমাকে মাঝে মধ্যে আঁচল ধরে আমিও চলে যেতাম সাথে, দেখতাম আর কি, একটু পরিবেশটার সঙ্গে পূর্ব পরিচিতি হয়ে গেছিল, এক ধরনের মোটামুটি স্বাচ্ছন্দ্যময় পরিবেশ। তারপরে ওখানে গান শেখানো হতো ছুটির দিনে, বসে ছেলেমেয়েদেরকে, উঠতি বয়সের ছেলেমেয়েদেরকে গান শেখানো হতো, ওখানে আমি গান শিখতাম। তারপরে যেহেতু রেডিও থেকে, তখন তো শাহবাগে রেডিও ছিল, তো তখন আমি, আব্দুল হাদ সাহেব আমাদের প্রতিবেশী ছিলেন, তো আঞ্জুমানারা বেগমের ভাগ্নি, ওকে তো একটা বললেও কখনোই মানে সাহসও নাই, তো ওই গান শেখার আসর হতো সরাসরি, তো বলতো তুমি চলে এসো জিনাত। তা আমি যেতাম খুব খুশি মনে, এটা কি সোজা কথা, তখন তো অডিশনে পাশ করি নাই। তারপরে তো ওনারা চিনতেন, তো পরে এক সময় বললো যে অডিশন দিক না, দেখা যাক কি হয়। তো তখন 3টি বিষয়ে অডিশন না হতো, আধুনিক, নজরুল সঙ্গীত এবং পল্লীগীতি। তো অডিশন দিলাম, উত্তরেও গেলাম। শুনছিলাম আপনার গান শুরু হওয়ার গল্প এবং গান শেখার গল্প। একটু মুক্তিযুদ্ধের সময়কার প্রসঙ্গে আসি। তখন করাচি রেডিও থেকে আপনার একটি গান রেকর্ড করা হয় এবং যেটি মুক্তিযুদ্ধে অনেক বড় ভূমিকা রেখেছিল, তো সেই গানটি সম্পর্কে একটু। গানটি আসলে আমার নয়, গানটি আমাদের। গানটি আমাদের মানে আমরা একটি টিম গেছিলাম, সেখানে আমাদের পরম শ্রদ্ধেয় ফিরোজ আপা ছিলেন, সাবিনা ছিল, তারপরে আমি গেলাম। ওখানে আমরা 2জন শিল্পী পেয়ে গেলাম। আমাদের মনে পড়ে নিউজ প্রেজেন্টার ছিলেন লায়লা মোজাম্মেল, উনি করাচিতে থাকতেন ওই সময়, তো ওনার চমৎকার কণ্ঠ ছিল, উনি এবং আরেকজন রুকসানা রহমান, এবং পুরুষ কণ্ঠ অবশ্যই ছিল 4-5 জন। তো গানটা লিখেছিলেন নঈম গওহর, 2টো গান, এবং আজাদ রহমান তার সুর করেছিলেন। তো করাচি রেডিওতে বসেই কিন্তু গান দুটো আমরা রেকর্ড করেছিলাম এবং ওইটা একটা খুব একটা মানে আমরা তখন কিন্তু কেউ ওইভাবে চিন্তা করি নাই যে আসলে কত ভয়াবহ হতে পারতো, এবং চিন্তা করলে বোধহয় একবার দ্বিতীয়বার চিন্তা করতাম আর কি, যে করা যাবে কিনা ওই সময়, কারণ জয় বাংলা কথাটা তো ছিল। তো ভাগ্যিস যে ভাষার একটা ব্যাপার আছে না, যে ভাষা বোঝে না তারা খুব একটা গন্ডগোল এটা নিয়ে করে নাই। তো গানটি আসলে এখন তো গানটি একক কণ্ঠে হয়, পরে সাবিনা করেছে, খুবই ভালো একটা উদ্যোগ, কিন্তু গানটি আসলে একটি 2টি গানই সমবেত কণ্ঠে ছিল। আচ্ছা আচ্ছা, যতদূর জানি আমরা যে আপনি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন সেই সময়টাতে আপনার রেডিওতে অডিশন হয় খুবই অল্প বয়সে, এসএসসি পাশ করার পরে, এবং আপনার রেকর্ডকৃত প্রথম গান, এত অল্প বয়সে অডিশন, সবকিছু মিলে এক্সপেরিয়েন্সটা একটু শুনতে চাই। হ্যাঁ, জানেন প্রথম যেদিন প্রোগ্রাম করলাম নবকল্লোল একটি অনুষ্ঠান, তো গানটি ওই যে রেডিওতে গান শেখার আসর হতো, সেখানে গানটি শিখেছিলাম। মশিউল আলম সাহেবের লেখা এবং সুর করা। অনেক দূর থেকে আমি এলাম, ভেবেছিলাম ক্লান্তি আমার মুছিয়ে দিতে নেবে ডেকে, তো গানটি গাইলাম। ডিউটি অফিসার দৌড় দিয়ে আসলো, কি ব্যাপার আঞ্জুমানারা বেগমের টেপ বাজছে কেন? বিশ্বাস করেন, মানে এটা মানে কি, এটা কিন্তু বিশাল কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্ট, অবশ্যই কমপ্লিমেন্ট, কিন্তু খালা খুব দেখলাম খুব চিন্তিত হয়ে গেল, এটা খুবই খারাপ কথা, নিজস্বতা ছাড়া কোনো শিল্পী বাঁচতে পারে না, আজকে থেকে তোকে আর আমি কোনোদিন গান তুলে দেবো না। তারপরে কি করেছে, গান তুলে দেয়নি? তারপরে গান তো তুলে দেয়নি, কিন্তু গান তুলতে আমার আগ্রহ থাকলে কি আমি গান, এবং আপনি জানেন পরবর্তীতে আরো বলবো, আসছি কথায়, তো সেই কমপ্লিমেন্টসটা পেলাম। তো এবং খালার কথা শুনে আবার একটু ভয়ও পেলাম, যে কি জানি নিজস্বতা, স্বকীয়তা, এসব কি জানি কঠিন কঠিন শব্দ, কিন্তু বুঝলাম যে খালা চাচ্ছে আমি আমার মতো করে গান করি। তবে
তবে আদল তো এসছে, এখনো অনেকে বলে আমি নাকি তার মতো অনেকটা দেখতে। আর তার প্রচন্ড, আমার জীবনে তার প্রচন্ড প্রভাব, প্রচন্ড, মানে এটা ভাবতেও পারবেন না। খালা কিন্তু বোন, মানে মায়ের পরেই সে কিন্তু। এবং আমার গানের অঙ্গনে পদচারণা, কারণ আম্মা তো আমাকে সেভাবে কখনো অত নিয়ে যেতে পারেনি। খালা ছাড়া তো ওই অঙ্গনে আমার বোধহয় আশাও হতো না, কারণ পারিবারিক একটা বাধা নিষেধ ছিল, খুব একটা আগ্রহ ছিল না। তো খালার প্রভাব আমার জীবনে অনেক বেশি। গানের প্রভাব তো আছে, কিন্তু অন্য সর্বক্ষেত্রে আমার প্রভাব, তার প্রভাব আমার জীবনে অনেক বেশি। খালা চলে যাওয়ার পরে আবিষ্কার করলাম যে তার গানগুলি সংগ্রহ করতে চাইলাম, দেখলাম কিছু নেই। এত মাটির একটা মানুষ, কোনোদিন চিন্তাও করেনি যে আমরা যে একদিন চলে যাব, আমরা যে আমার কিছু রেখে যাব, ওইগুলি যে রাখার জন্য এখনো আমরা এত দায়িত্বশীল, এখনো কিছু সংগঠন তখনও গড়ে ওঠে নাই যে যারা আমার গানগুলি সযত্নে রাখবে, আর্কাইভ বিষয়টা ছিল না। এবং তখন আবিষ্কার করলাম যে না, নেই, কিচ্ছু নেই, এবং যেগুলি আছে এত গুণগত মান এতই কম তার মধ্যে। তখন আমি খালাকে, আমি গত বছরের আগের বছর একটি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার চেষ্টা করেছি। আমি দুঃসাহস, রীতিমতো দুঃসাহস, খালার 10টি গান নিয়ে অ্যালবাম করেছেন আপনি, স্মরণেরও প্রান্তরে। অ্যালবামের প্রসঙ্গে আসি, আপনার একক অ্যালবাম বোধহয় 10টি এরকমই হবে। এর মধ্যে কি আধুনিক গানেরই বেশি? আধুনিক গান এবং আমার নতুন একটি আমার জীবনে বিষয় সংযোজন হয়েছে। একটি বিষয় বলবো না, দুটি বিষয়। আপনার অ্যালবামগুলো সম্পর্কে শুনছিলাম এবং আপনি বলছিলেন যে দুটো বিশেষ কথা, উল্লেখযোগ্য বিষয় নিয়ে বলতে চান। আমার একান্ত ভালো লাগার কথা, এবং এটা বোধহয় শুরু হয়েছে যখন থেকে আমি নানি দাদি হয়েছি। যখন ছেলেমেয়েরা হয়েছিল, আমার তখন তো একটু বয়সটা কম ছিল, কম বয়সে মা হয়ে গেছি, তখন ভালো লাগতো অবশ্যই, কিন্তু একটু কষ্ট হতো আর কি। অনেক বেশি সহযোগিতা চাইতাম মা, শাশুড়ি, তারা না হলে বোধহয় এদেরকে মানুষ করতে পারতাম কিনা সন্দেহ আছে। তো এটা এদিক থেকে আমি অনেক, আমার সৌভাগ্য আমি বলবো। তো নানি দাদি হলাম, নানি দাদি হওয়ার পরে দেখলাম যে সেটাও একটা ব্যাপার, মনে তো সেটা ছিলই। বিশেষ করে আম্মা চলে যাওয়ার পরপরই কিন্তু আমি প্রথম, আমার মেয়ের প্রথম বাচ্চা ছেলেটা হলো। আচ্ছা। তো তখন আমি বইগুলি, আম্মার বইগুলি নিয়ে, তার আগে তো খুব একটা সময় হতো না কেন জানি, মানে মা তো আছেই, মার বই থেকে, মার থেকে তো আর মায়ের বই প্রিয় না। মা চলে যাওয়ার পরে ওগুলি আমার অবলম্বন হয়ে গেল। এবং দেখলাম জাদুর পেন্সিল, জাদুর পেন্সিলের প্রত্যেকটা গান পড়ে মনে হলো কিন্তু আমার একেবারে ছেলেবেলার, আমার নিজের কথাগুলি, আম্মা কিভাবে কথাগুলি, মানে একটা অনুভূতি এবং এত চমৎকার। তো ফেরদৌসী আপা তো আপনারা জানেন, নিশ্চয় গান শিখি অনুষ্ঠানে বেশ কিছু গান, জাদুর পেন্সিল, খালামণি, জাদুর পেন্সিল, মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো, তোমরা বলো সন্ধে হতে যদি ভো ভো করে মশা, ঘড়ি বলে টিকটিক। তারপরে এইসব গান তো উনি বেশ কয়েকটা করেছিলেন, কিন্তু একটা জায়গায় উনি মানে ওই আর বোধহয় ওনার, আমি নিয়মিত দেখতেও পারিনি অনুষ্ঠানগুলি আর গানগুলি, উনিও আমার সঙ্গে কথা হয়েছে, বলেন যে আর তো গানগুলি করা হলো না। তখন আমি নিভৃতে শুরু করে দিলাম আমার কাজ। আমি ঠিক করে নিলাম যে এই গানের প্রত্যেকটা গান আমি করব। 56টা মোট গান। আমার 3টে অ্যালবাম বেরিয়ে গেছে, একটি জাদুর সারেগামা, তারপরে একটা হাসি খুশি, তারপরে একটা জাদুর পেন্সিল। আর চতুর্থ অ্যালবামটা আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহের মধ্যে বেরিয়ে যাবে। সেটার নাম হচ্ছে ঘড়ি বলে টিকটিক। মানে সব শিশুতোষ গানগুলোকে একসাথে করছেন। কেউ যদি গানগুলি না পড়ে তাহলে আসলে বুঝতে পারবেন এত চমৎকার। মানে এই যে সকালে ওঠার ব্যাপারে, যে আপনাদের রাঙা সকাল ওঠা তো অনেকের জন্য একটু কষ্টকর, কিন্তু তো বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শেখানো হচ্ছে, সেখানে শুধু মানে বিনোদন না, বাচ্চাদের ফান না, এটা হচ্ছে শিক্ষণীয়। যেমন সকাল সকাল ঘুমোয় যারা, সকাল সকাল ওঠে যারা, ধনে জ্ঞানে স্বাস্থ্যে সেরা, হবে হবে সবাই তারা। ওই যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি অ্যান্ড ওয়াইজ। এই যে দেখেন, এই বিষয়, এরকম অনেক বিষয় আছে, টাইমলিনেস, টাইম ম্যানেজমেন্ট, তারপর বিষয় আসলে মানে শিক্ষণীয় বিষয়, এক একটা বিষয়। এর মধ্যে নিসর্গ আছে, জিওগ্রাফি আছে, এর মধ্যে ভাষা আছে, এর মধ্যে দেশপ্রেম আছে, এর মধ্যে ফ্যামিলি বন্ডিং আছে, এর মধ্যে সোশ্যাল সায়েন্স আছে, এর মধ্যে কি নেই সবই আছে, এবং একটা সাথে হোপ আছে। এবং আমি 5ম অ্যালবামের কাজটি এবার শেষ করেছি, কিন্তু সব কারণে স্পন্সর টনসার সবকিছু মিলে 5 নম্বর অ্যালবামটা বেরোচ্ছে না এবার, কিন্তু কাজ শেষ করেছি, অর্থাৎ 50টি গান আমি রেডি করেছেন।
তৈরি, মানে তিনটা তো বেরিয়ে গেছে। একদম পরিপূর্ণ গানের মানুষ আমরা বলতে পারি, দ্যাটস কমপ্লিটলি নাইস। কিন্তু একটা জিনিস একটু জানা দরকার গানের বাইরের মানুষটা সম্পর্কে, লাইক গানের বাইরে ক্যারিয়ার এবং ফ্যামিলি, আপনি যেটা বলতে চান আমাদেরকে। হ্যাঁ, একটা দীর্ঘ সময় আমার কেটেছে আমার কর্মক্ষেত্রে, প্রচন্ড ব্যস্ততার মধ্যে, প্রচন্ড চাপের মধ্যে, প্রচন্ড চাপ। আমি সত্যি কথা বলি, আমার কনফেস করতে কোনো বাধা সমস্যা নেই যে আমি গানের জন্য, যদি একটা শিল্পীর যে দায়িত্ব, গান গাওয়ার সময় যে সময় দেওয়া, যে সাধনা করা, যেটুকু এটার সঙ্গে সম্পৃক্ত থাকা, সেটা আমি করতে পারি নাই। কারণ আমার একেবারে সকাল 8টা থেকে বিকাল 4টা-5টা পর্যন্ত আমাদের ছুটি, ইভেন্ট টাইম 4টা 20, কিন্তু আমার মনে পড়ে না আমি কোনোদিন 7টার আগে অফিস থেকে। কি কাজ ছিল সেটা? আমি মূলত, আমার এরিয়া হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং। আমি জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থায় কেয়ারে কাজ করেছি, তারপর থেকে আমি ইউনাইটেড নেশনসের বিভিন্ন সংস্থায় কাজ করেছি। আমি কাজ করার সুযোগ হয়েছে, আমি বলবো যে আমি যখন পপুলেশন ইউএনএফপিতে কাজ করেছি, তখন আমি নিপোর্টকে সাপোর্ট করেছি, সেখানে বাংলাদেশের পপুলেশন প্রোগ্রামের, এখানে আরটিসি এফডব্লিউভিটিআর কারিকুলাম ডেভেলপমেন্টে, তারপরে ইউএনএফপিতে আমি ইউনিসেফে কাজ করেছি ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে, সেখানে স্যানিটেশনে কাজ করার আমার বিরাট সুযোগ হয়েছে। বাংলাদেশের স্যানিটেশনের চিত্র আমার কাছে একেবারে, মানে একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে আমরা কাজ দেখে এসেছি। কারণ যারা ডোনার এজেন্সি ফান্ড করে তারা তো সবকিছু দেখে ফান্ড করে। এই ধরনের প্রজেক্টগুলোতে কাজ করতে গেলে আসলে এই 7টা-8টা বেজেই যায়, এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে ফুড অ্যাসিস্টেড প্রোগ্রাম, কিন্তু তার মধ্যে শত শত কম্পোনেন্ট যুক্ত করে দেওয়া। ইউএনডিপিতে সেই চিটং হিল ট্র্যাক্সে পোস্ট কনফ্লিক্ট পিরিয়ডে কাজ করা, সেখানকার স্ট্রাকচার আপনি জানেন, গভর্নমেন্টের স্ট্রাকচার একেবারে স্ট্রাকচার একদম অন্যরকম। সেখানে তাদের একটা বিশ্বাসযোগ্যতার সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক বিল্ড করে কাজ করা। তারপরে উইমেন এমপাওয়ারমেন্ট। কত বছরের ক্যারিয়ার? আমার প্রায় 30 বছর। এই 30 বছর, দিস ইজ ভেরি গোল্ডেন টাইম। এই সময়টাতে আপনি এত পরিশ্রম করে গান কিভাবে, মানে হাউ ইট ইজ পসিবল? আপনার অ্যালবামের সংখ্যা তো 10টার উপরে। 10টা? এগুলি কিন্তু সব পরে করা, অনেক রিসেন্টলি করা। আমি গত 7 বছর ধরে, আমাদের তো অবসর নেই আপনি জানেন, ইউনাইটেড নেশনসে যতদিন আমার কাজ করতে পারবো, আমি কিছু দেওয়ার চেষ্টা করতে পারবো, শারীরিকভাবে মানসিকভাবে সক্ষম থাকবো, আমি কাজ করতে পারবো। কিন্তু এখন একটু গুটিয়েছি কেন, যে তাহলে তো আমার এই কাজগুলি, সময় তো ঘড়ি তো বেজেই চলছে, টিক টিক করে চলে যাচ্ছে। তো সুতরাং এখন একটু অন্যদিকে এখন মন দিয়েছি, নাতির দিকে একটু যাই, তাদের সঙ্গে সময় কাটাই, তারপরে গানগুলোর দিকে একটু দেখি, গানটা এখন রেয়াজ করি মাঝে মধ্যে বসে, তারপরে সংসারের সময়, সবকিছুগুলো তো আসলে টাইম ম্যানেজমেন্টটা একটা বিরাট ব্যাপার। জীবনটা যদি আর একটু লম্বা হতো, অথবা রিওয়াইন্ড করা যেত। চমৎকার। আমরা আপনার ব্যস্ত সময়টার একটা চিত্র দেখলাম, গানের ব্যাপারে আবার আসবো, এবং গান এবারে শুনবোই, কিন্তু আমরা আমাদের আপনাদের এবার করতেই হবে, একটা ছাড়াছাড়ি নেই। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় কণ্ঠশিল্পী জিনাত রেহানা। শিল্পীর যে জায়গাটিতে থাকা উচিত তিনি এখন সেখানে আছেন। পরিবর্তন আমাদের খুব প্রিয় একটা স্টেজ, শিল্পী আসলে আমরা খুব খুশি হয়ে যাই এখানে তাকে দেখে, এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই খুশি হয়ে যান। এবং পেছনের চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড, শীতকালের, আমার এখন পর্যন্ত সরিষা খেতে যাওয়া হয়নি, কিন্তু এটা দেখে মনটা ভালো হয়ে গেছে। সম্ভবত আমাদের স্যারের তোলা, রাইট? ছবিটা অবশ্যই অঞ্জন চৌধুরী পিন্টু। ওকে, আমরা প্রথমে একটা গান শুনি ম্যাম, আপনি যেটা করতে পছন্দ করেন, তারপরে আমরা আড্ডাতে ফিরবো, এবং গানের ব্যাকগ্রাউন্ড একটু বলুন। ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, আমরা ভাষার একটা গান তো গাওয়ার কথা, গান হচ্ছে, গান করছি, কিন্তু ভাষা সৈনিকদেরকে আমরা আমাদের জীবনের প্রতিটি দিন মনে করি, কিন্তু বিশেষ করে এই ফেব্রুয়ারি মাস আসে, তাদের জন্য আমরা নতুন করে ভাবি আবার প্রতি বছর। তাদের যে ত্যাগের বিনিময়ে আমাদের যে মাতৃভাষা পাওয়া, এই মাতৃভাষাকে আমাদের রাষ্ট্রভাষা হিসাবে পাওয়া, এবং আন্তর্জাতিকভাবে এটার স্বীকৃতি পাওয়া, তাদের ত্যাগের জন্য এটা সম্ভব হয়েছে। সেই বিষয় নিয়েই তাহলে গানটি। হ্যাঁ, এটা ভাষার গান। গানটি মূল শিল্পী হচ্ছে আমার খালা আঞ্জুমান আরা বেগম, এবং গানটি লিখেছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, সুর করেছেন সমর দাস। শুনি আমরা। কেউ নেই তারা আজকে, কিন্তু তাদেরকে স্মরণ করছি বিশেষভাবে। আরেকটি বিষয় বলতে পারি, এখানে উল্লেখ করতে পারি যে খালা চলে যাওয়ার পরে তাকে উৎসর্গ করে তার 10টি গান আমি গাওয়ার চেষ্টা করেছিলাম আমার অ্যালবাম স্মরণের প্রান্তরে। তো তার একটি গান হচ্ছে এটা। बरकत
সালামের শোনিতে রক্তিম বাংলা রাজপথ সে শুনি যাবে না তো বিফলে দুর্জয় বাঙালির শপথ বরকত সালামের শুনিতে রক্তিম বাংলা রাজপথ সে শুনি যাবে না তো বিফলে দুর্জয় বাঙালির শপথ বরকত সালামের শুনিতে ভাষায় আশায় চলে ভাইরা স্বপ্নের কথা বলে মায়েরা ভাষায় আশায় চলে ভাইরা স্বপ্নের কথা বলে মায়েরা কাটবে সংশয় কালো রাত যত কালো রাত বরকত সালামের শুনিতে বাংলাদেশের ঘরে ঘরে জনপদ দুর্জয় সাহসের অতুলন সম্পদ বাংলাদেশের ঘরে ঘরে জনপদ দুর্জয় সাহসের অতুলন সম্পদ শহীদ ভাইয়ের আশা আমরা অযুত প্রাণের ভাষা আমরা শহীদ ভাইয়ের আশা আমরা অযুত প্রাণের ভাষা আমরা এবার চলেছি তাই হাতে হাত আজ হাতে হাত বরকত সালামের শুনিতে রক্তিম বাংলা রাজপথ সে শুনি যাবে না তো বিফলে দুর্জয় বাঙালির এ শপথ বরকত সালামের শুনিতে রক্তিম বাংলা রাজপথ সে শুনি যাবে না তো বিফলে দুর্জয় বাঙালির এ শপথ বরকত সালামের শুনিতে চমৎকার। ফেব্রুয়ারি মাসের জন্য খুব চমৎকার একটি গান এবং শিল্পীর সাথে চমৎকার সঙ্গত করছেন আমাদের আলী ভাই। অনেক মোহাম্মদ ধন্যবাদ আলী। আলী ভাইকে। হ্যাঁ, আমাদের পক্ষ থেকেও ধন্যবাদ। আমরা গান যেহেতু শুনছি, এই ফাঁকে আমি একটু একটা ব্যাপার আমাদের দর্শকদের সাথে শেয়ার করে নেব। অনেকেই হয়তো জানেন, অনেকেরই প্রিয় একটি গান, আমারও খুব প্রিয় গান, সেটা হচ্ছে সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে। আপনার অসম্ভব জনপ্রিয় একটি গান, এই গানটি কি আমরা শুনবো একটু? সাগরও নেই আর সেই বাতাস মনের ভিতরে আছে, মনের ভিতরে আছে। আপনি যদি দুটো লাইন করেন আমাদের জন্য, আমার মনে হয় আমাদের দর্শকেরা আছেন তারা অনেক চেষ্টা করব দুটো গান। এই গানটা অনেক অসংখ্যবার গেয়েছি। গানটি অনেক সময় ভাবি যে বেশি গাওয়া হয়ে যাচ্ছে, তো কিন্তু তারপরে যখন অনুরোধ এসছে একেবারে তো ফেলে দেওয়াটা ঠিক না।
সাগরের তীর থেকে মিষ্টি কি সবই যে মধুর লাগে অনুরাগে হিয়া জাগে গোপন স্বপ্ন গুলো জীবনের দিশা পেল সবই যে মধুর লাগে অনুরাগে হিয়া জাগে গোপন স্বপ্ন গুলো আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার নয়নে ছড়াবো গো ভাবি মনে মনে সাগরের তীর থেকে। বাহ বাহ বাহ, অনেক বেশি সুন্দর। আমরা একেবারে এই শেষের গানটি দিকে চলে লেখা হচ্ছে আমার মা জেবুন্নেসা জামাল এবং সুর করেছিলেন 70 দশকের অত্যন্ত জনপ্রিয় একজন সুরস্রষ্টা করিম শাহাবুদ্দিন। বাহ বাহ, এবং চমৎকার চমৎকার মানুষের সান্নিধ্য আপনি পেয়েছেন, বিশেষ করে গানের ভুবনে, যাদের নাম নিচ্ছিলেন একটু আগে ডক্টর মনিরুজ্জামান। বাংলা গানের জগতে অসম্ভব বড় মাপের একজন মানুষ, দিকপাল আমরা বলতে পারি। আসলে এই দিক থেকে আমাদের সৌভাগ্য অপরিসীম। আমরা এমন এমন মানুষের সান্নিধ্যে এসেছি, এখনও অনেক কিন্তু অনেক গুণীজন তারা এখন গান লিখছেন, গান সুর করছেন, তবে তাদের সাথে আমাদের সম্পৃক্ততা আসলে সেভাবে তো নেই। সময়টা পাল্টে গেছে সময়টা এবং পাল্টে এবং গেছে, সত্যি হ্যাঁ। সত্যি যোগাযোগ রাখাটা আসলে আগের মতো হয়তো বা হয়ে ওঠে না। একটু ঘরের মানুষটার কথা জানতে চাই, হ্যাঁ, এবং সেই মানুষটার সহযোগিতা ছাড়া তো আসলে এত দূর আসা খুব মুশকিল। কি বলবেন তার সম্পর্কে? সহযোগিতা হুম, আমি বলবো সহযোগিতার থেকে তার বাধাটা তার ছিল না, কিন্তু সহযোগিতা কিন্তু উনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন, উনি নিজে অত্যন্ত আত্মনিবেদিত তার কাজে একটি মানুষ, যার জন্য সংসারে অনেক সময় তিনি যথেষ্ট সময় দিতে পারেন নাই। আমি মনে করি সেটা আমার জন্য ওই সময় খুব আক্ষেপের বিষয় ছিল, যখন মানে সিদ্ধহস্ত ছিল না, একেবারেই মানে খুবই কষ্ট করে সংসার করেছি, বাচ্চাদেরকে মানুষ করতে হয়েছে, কাজ করতে হয়েছে, সংসার চালাতে হয়েছে, তখন হয়তো তার সহযোগিতাটা সেভাবে পাইনি, কারণ অত্যন্ত আত্মনিবেদিত ছিলেন। কিন্তু এখন আমি মনে করি যে আজকে এতগুলি মানুষ তার সংস্পর্শে সারাদিন কেটেছে, বা তাদের যদি কোনো প্রসঙ্গটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমাদের হাতে মিনিট দুয়েকের মধ্যে সময় আছে। আমার কোনো আক্ষেপ নেই, আমি বরং বলবো এটা খুব ভালোই। আমরা একটা গান শুনতে শুনতে চলে যাই। বাংলাদেশের সমস্ত কণ্ঠশিল্পীর পক্ষ থেকে এই গানটি আমাদের দেশকে এবং দেশের সবাইকে উৎসর্গ করছি। আমি কণ্ঠশিল্পী, আমি কণ্ঠশিল্পী, গানে
গানে শুধু এ দেশের কথা বলবো, এ দেশ গড়ার মহান কর্মে উদ্দীপনায় চলবো। আমি কণ্ঠশিল্পী, আমি কণ্ঠশিল্পী, গানে গানে শুধু এ দেশের কথা বলবো, এ দেশ গড়ার মহান কর্মে উদ্দীপনায় চলবো। ও, 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 প্রাণে প্রাণে আমি প্রেরণা ছড়াবো, যত কাঁটা পথে দুহাতে সরাবো। প্রাণে প্রাণে আমি প্রেরণা ছড়াবো, যত কাঁটা পথে দুহাতে সরাবো। কিছু